নমস্কার, ভিশন অ্যান্ড মিশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে ১৯শে সেপ্টেম্বর আজকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা হাজির হয়েছি। তবে ভিডিওটা লাইভ করার কথা ছিল, কিন্তু ইন্টারনেটের একটু সমস্যার কারণে আমরা লাইভ করতে পারিনি। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কিছু নিউজ আছে, আপনারা অপেক্ষা করবেন। এবার আমরা ঠিক করেছি যে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যতগুলো নিউজ আছে সেগুলো যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ার মতো সেগুলো আমরা এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি এর জন্য অবশ্যই আমরা রাখবো। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের নির্বাচন কমিশন ইসিআই ঘোষণা করেছে যে নতুন ব্যালট পেপার এবং প্রার্থীদের রঙিন ছবি ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম চালু করা হবে। এটা কোন রাজ্যে নির্বাচন থেকে চালু করা হবে? মানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন ভোট দিই, হ্যাঁ, আমরা যখন ভোট দিই তখন ভোট দেওয়ার পরে এখানে থাকে ইভিএম, এখানে থাকে ইভিএম মেশিন, ইভিএম এর সাথে ব্যালট, মানে একটা সিস্টেম থাকে, সেখানে ব্যালটে মানে দেখা যায় কোন প্রার্থীকে আমরা ভোট দিলাম, একটা পেপার চলে আসে। সেই পেপারটা কি হবে? পেপারটা এখন কালারিং হবে, হ্যাঁ, নতুন ব্যালট পেপার দেওয়া হবে। তো রাজ্যটার নাম কি? রাজ্যটার নাম আশা করি সবাই মানে অনুমান করতে পারছেন 2025-এ কোন রাজ্যে ভোট আছে। উত্তর হবে বিহার। তো ইলেকশন কমিশন সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। ইলেকশন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? হ্যাঁ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? সালটা হচ্ছে আমাদের 25শে জানুয়ারি 1950। 1950। তো 25শে জানুয়ারিকে আমরা আরেকটা মানে কিসের জন্য বিখ্যাত দিন হিসাবে আমরা জানি? সেই দিনটা 25শে জানুয়ারি কি আছে? 25শে জানুয়ারি হচ্ছে ভোটার্স ডে, ন্যাশনাল ভোটার্স ডে। হ্যাঁ, ভোটার্স ডে। ন্যাশনাল ভোটার্স ডে। এবার আমরা ইলেকশন কমিশন সম্পর্কে আরেকটা তথ্য। ইলেকশন কমিশন হচ্ছে একটা সাংবিধানিক বডি, হ্যাঁ, সাংবিধানিক একটা সংস্থা। ঠিক আছে, তো ইলেকশন কমিশন যে আর্টিকেল, মানে সাংবিধানিক যখন সংস্থা, সে একটা নির্দিষ্ট কোনো আর্টিকেলের কোন একটা নির্দিষ্ট আর্টিকেলের মানে সাহায্যে সেটা স্থাপিত হয়েছে। তো আর্টিকেলটা হচ্ছে 324 নম্বর আর্টিকেল। ঠিক আছে, এবার ইলেকশন কমিশন, এখানে জায়গা নেই, এদিকে আসছি। ইলেকশন কমিশনার কজন থাকে? ইলেকশন কমিশনার থাকে 3 জন। ঠিক আছে, একদিকে আমরা যদি বলি, এদিকে চিফ ইলেকশন কমিশনার আর হচ্ছে সরি চিফ ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার আর থাকে নর্মাল, আর 2জন ইলেকশন কমিশনার থাকেন। মানে টোটাল হচ্ছে 3জন ইলেকশন কমিশনার থাকেন। তো বর্তমানে চিফ ইলেকশন কমিশনারের নাম কি? নামটা আশা করি সবার জানার কথা। তার নাম হচ্ছে জ্ঞানেশ কুমার। ঠিক আছে, জ্ঞানেশ কুমার। আর 2জন যারা আছেন ইলেকশন কমিশনার সাথে, তাদের নামও আমরা জেনে নিই। হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, সুখবীর সিং একজন, আর একজন হচ্ছেন বিবেক যোশী। তাহলে সুখবীর সিং, আমি শেষ লিখছি, এখানে জায়গা একটু কম আছে, হ্যাঁ, আপনারা একটু ফুল ফর্মে লিখে নেবেন। আর হচ্ছে বিবেক যোশী, বিবেক যোশী। ঠিক আছে, তো এখানে ইলেকশন কমিশন সম্পর্কে কিছু তথ্য আছে বা কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা প্রথমে করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের, ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? তো ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন হচ্ছে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের নির্বাচন কমিশনারের মেয়াদকাল, প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত থাকে? প্রধান নির্বাচন কমিশনারের হচ্ছে সুপ্রিম কোর্টের জাজের সমান থাকে। সুপ্রিম কোর্টের জাজের থাকে হচ্ছে 6 বছর। ঠিক আছে, 6 ইয়ার্স। হ্যাঁ, 6 ইয়ার্স, ওয়াই লিখলাম। ঠিক আছে, 6 ইয়ার্স। এটা যেমন সুপ্রিম কোর্টের জাজের যেমন থাকে, সেরকম সেম স্ট্যাটাস মানে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের থাকে।
তাহলে 6 বছর হচ্ছে তার মেয়াদকাল থাকেন এবং তাদের বেতন টেতন সব সমান হয়। ঠিক আছে, তার স্ট্যাটাস সেম। হ্যাঁ, এবার ভারতের নির্বাচন কমিশনার ভারতের নির্বাচন কমিশনে কতজন নির্বাচন কমিশনার থাকে? কিছুক্ষণ আগে আমরা দেখলাম 3 জন থাকেন। দুজন হচ্ছে নির্বাচন কমিশনার, আর হচ্ছে একজন হচ্ছে চিফ নির্বাচন কমিশনার। হ্যাঁ, ভারতের নির্বাচন কমিশনের প্রধান কাজ কি? এর তো ভোট কন্ডাক্ট করা, বিভিন্ন সে রাষ্ট্রপতি বিভিন্ন ভোট কন্ডাক্ট করা। ঠিক আছে, এবার ভারতের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। হ্যাঁ, এটা একটি সাংবিধানিক সংস্থা। এটা আর্টিকেল হচ্ছে 324 দ্বারা এই সংস্থাটা স্থাপনা হয়েছে। ঠিক আছে, প্রধান নির্বাচন কমিশনার কি পদচ্যুত করা যায় বা ইমপিচ করা যায় প্রধান নির্বাচন কমিশনারকে? হ্যাঁ, করা যায়। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের জাজকে যেমনভাবে করা যায় সেই সেম প্রসেস। ঠিক আছে, এই প্রসেস নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব। হ্যাঁ, আর যখন ডিটেলসে ক্লাস হবে। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স। এই ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? এই ইন্ডেক্সটার নাম কি একবার জানা যাক। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স। ঠিক আছে, 2025-এ ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক হচ্ছে 38। মানে প্রশ্নটা ছিল যে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স GII 2025-এ ভারতের সম্প্রতি কোন স্থানে উঠেছে? তাহলে তার র্যাঙ্ক হচ্ছে 38তম। তাহলে এখানে কি বলছে, উঠেছে কেন বলছে? আগের র্যাঙ্ক নিশ্চয়ই 2024-এ কম ছিল। 2024-এ র্যাঙ্ক কত ছিল? 2024-এ র্যাঙ্ক ছিল হচ্ছে 39তম। ইনোভেশন ইন্ডেক্স, এই ইন্ডেক্সগুলো অনেক কাজে আসে, মানে অনেক পরীক্ষায় আসে। গতদিনকার কারেন্ট অ্যাফেয়ার্সে আমি অনেক ইন্ডেক্স পড়েছিলাম। সেই ইন্ডেক্সগুলো আপনারা আলাদা একটা খাতাতে নোট করতে পারেন, কিংবা একটা খাতাতে ইন্ডেক্স বলে একটা টপিক রাখতে পারেন। সেই কারেন্ট থেকে সেই ইন্ডেক্সগুলো আপনারা তুলে নেবেন, কারণ কারেন্টের ইন্ডেক্সগুলোই পরীক্ষাতে পড়ে। ঠিক আছে, এবার এই ইন্ডেক্স যে সংস্থা পাবলিশ করে সেই সংস্থার নাম কি? ইন্ডেক্স যে সংস্থা পাবলিশ করে তার নাম হচ্ছে উইপো। ঠিক আছে, আমি তাহলে একবার লিখে দেখাই। হ্যাঁ, যে সংস্থা পাবলিশ করে এই গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, কোন সংস্থা পাবলিশ করে? তার নাম হচ্ছে উইপো, WI। তাহলে এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। তো এই অর্গানাইজেশনের কাজ কি? এই অর্গানাইজেশনের কাজ হচ্ছে আমরা যে পেটেন্ট করি, পেটেন্ট বিভিন্ন গানের যেমন পেটেন্ট থাকে, গানের পেটেন্ট থাকে, তারপরে কোনো রিসার্চ যদি হয় তার পেটেন্ট থাকে। সেই পেটেন্টগুলো এই সংস্থাতে করা হয়। ঠিক আছে, এই সংস্থা দ্বারা এই পেটেন্টগুলো করা হয়। বা ধরুন যেমন ধরুন অ্যাপেল। ঠিক আছে, অ্যাপেল বা স্যামসাং কোনো একটা কোম্পানি একটা কোনো প্রোডাক্ট ডিজাইন করলো, সেই প্রোডাক্টটা যাতে অন্য কেউ কপি করতে না পারে তার জন্য পেটেন্ট করে। তাহলে সেই পেটেন্ট করায় যে সংস্থাটা, সেই সংস্থাটার নাম হচ্ছে উইপো। এই সংস্থাটা হেডকোয়ার্টার কোথায়? এই সংস্থাটার হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। হুম, জেনেভা সুইজারল্যান্ড এক কথায়। হ্যাঁ, জেনেভাটা কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে অবস্থিত। সুইজারল্যান্ডে অবস্থিত। হ্যাঁ, এবার এই উইপো আর একটা রিপোর্ট বের করে। উইপোর আর একটা রিপোর্ট আছে। হুম, সেই রিপোর্টটার নাম কি? রিপোর্টটার নাম হচ্ছে উইপোর যে টেকনোলজি একটা রিপোর্ট আছে, টেকনোলজি সম্পর্কে একটা রিপোর্ট বের করে। সেই রিপোর্টে ভারতের র্যাঙ্ক কত? 22তম। ঠিক আছে, এবার উইপো কত সালে স্থাপন করা হয়? উইপোর হচ্ছে 1967 সালে স্থাপন করা হয় উইপোকে। আর উইপোর মেম্বার কতগুলো? মেম্বার কান্ট্রি কতগুলো? হ্যাঁ, মেম্বার কান্ট্রি কতগুলো? উইপোর মেম্বার কান্ট্রি হচ্ছে ইউএনএ যতগুলো মেম্বার আছে ততগুলোই মেম্বার কান্ট্রি। এক কথায় 193টা। ঠিক আছে, 193টা কান্ট্রি মেম্বার কান্ট্রি। ঠিক আছে, ইউএনএ যতগুলো কান্ট্রি মেম্বার থাকে সব সব। এবার যে আমরা যে ইন্ডেক্সটা পড়লাম, ঠিক আছে, ইনোভেশন ইন্ডেক্স। ঠিক আছে, এই ইন্ডেক্সে র্যাঙ্ক গুলো জানা যাক। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সের র্যাঙ্ক গুলো জানা যাক। ফার্স্টে কে আছে? ফার্স্টে আছে হচ্ছে সুইজারল্যান্ড, কারণ সুইজারল্যান্ডে নিজের দেশের এটা রিপোর্ট। ঠিক আছে, সেই কারণে ওরা র্যাঙ্ক 1-এ এসছে। তারপরে হচ্ছে র্যাঙ্ক 2-এ হচ্ছে, সেকেন্ডে হচ্ছে সুইডেন। ঠিক আছে, সুইডেন। 3 নম্বরে কে আছে? থার্ডে আছে হচ্ছে USA আছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আর ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক হচ্ছে 38। তাহলে র্যাঙ্কগুলো এই কি কি মনে রাখতে হবে বেশি, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং ভারতের র্যাঙ্ক। তো পরবর্তী প্রশ্নতে আসা যাক। ও এখনো আছে ইন্ডেক্স, সরি, এখনো কিছু ইন্ডেক্স আছে। এই ইন্ডেক্সের গুলো আমরা ভারতের র্যাঙ্ক জানবো। প্রথম ইন্ডেক্স হচ্ছে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স। তো এই ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে
কত 10, 2024 কত ছিল, 2024 ছিল 7, ভারতের র্যাঙ্ক ছিল 7, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স। হ্যাঁ, এটা কিউএস এর ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স, এই ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 25। পরবর্তী হচ্ছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। এই পাসপোর্ট ইন্ডেক্স হচ্ছে দুটো হয়, একটা নর্মাল পাসপোর্ট ইন্ডেক্স আর একটা হচ্ছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। এখানে অনেকে গুলিয়ে ফেলে, ঠিক আছে। তো আমাদের হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত, 77। হুম, ভারতের র্যাঙ্ক হচ্ছে 77। এইটা কি হয়, এই র্যাঙ্কটা বছরে 4 বার আসে, ঠিক আছে। 4 বার পার ইয়ারে আসে। হ্যাঁ, 4 বার বছরে 4 বার আসে এই র্যাঙ্কটা। সুতরাং এই র্যাঙ্কটা হয়তো 3 মাস অন্তর হয়তো চেঞ্জ হতে পারে, আমাদেরকে হয়তো 3 মাসের জন্য হয়তো মনে রাখতে হতে পারে। তো পরের প্রশ্ন হচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত। হ্যাঁ, এটা জানার কথা, এটা সবার মানে এটা সব জায়গায় চর্চা হয়, বিভিন্ন জায়গায় কম্প্যারিজন করতে গেলে বা মিলিটারির স্ট্রেংথ কম্প্যারিজন করতে গেলে এই গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সটা ব্যবহার করা হয়। তো এইখানে ভারতের র্যাঙ্ক কত, ভারতের র্যাঙ্ক হচ্ছে 4, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে গ্লোবাল টেরিজম ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত, ভারতের র্যাঙ্ক হচ্ছে 14। হুম, তো পরের প্রশ্নতে যাওয়া যাক, আমাদের এই প্রশ্নটা কমপ্লিট হলো। হ্যাঁ, কোন প্রতিষ্ঠান নিরাপদ শক্তি সঞ্চয়ের জন্য অ্যালুমিনিয়াম আয়ন ব্যাটারি তৈরি করছে, ঠিক আছে। এখানে ব্যাটারি, তো এখানে কোন প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানটা হবে সেন্টার ফর ন্যানো এবং সফট ম্যাটার সায়েন্স, মানে CENS, বেঙ্গালুরু। এই সংস্থাটা এই মানে অ্যালুমিনিয়াম আয়ন ব্যাটারি তৈরি করেছে। তো আমরা যে ব্যাটারি ব্যবহার করি সেই ব্যাটারির সঙ্গে পার্থক্য কি। হুম, আমরা কোন ব্যাটারি ব্যবহার করি, আমরা ব্যাটারি ব্যবহার করি হচ্ছে লিথিয়াম আয়ন, ঠিক আছে। সরি, আমরা ব্যাটারি ব্যবহার করি কোনটা, লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করি। হ্যাঁ, লিথিয়াম আয়ন ব্যাটারি মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটার, তারপরে এখন বিভিন্ন জিনিসপত্র যেগুলো আসছে, ইয়ারবাডস, স্মার্টফোন, বিভিন্ন জিনিসে, ঠিক আছে, লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করি। তো লিথিয়াম আয়ন আর অ্যালুমিনিয়াম আয়নের মধ্যে পার্থক্য কি। তো আমি এই পিরিয়ডিক টেবিলটা খুলছি, এখানে অবশ্য ঘাবড়ানোর কিছু নেই, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে নাই তারা হয়তো একটু সমস্যা হতে পারে, তবে আমি খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো লিথিয়াম আয়ন হচ্ছে পিরিয়ডিক টেবিলে এখানে আছে লিথিয়াম আয়ন, ঠিক আছে। আর আয়ন বলছে, অ্যালুমিনিয়াম মৌলটা, লিথিয়াম মৌল আর অ্যালুমিনিয়াম মৌল এই দুই জায়গায় আছে, ঠিক আছে। লিথিয়াম হচ্ছে এটা একটা ধাতু, ঠিক আছে, অ্যালুমিনিয়ামটা একটা ধাতু। লিথিয়াম লিথিয়াম আয়ন ব্যাটারিতে লিথিয়ামটা কি হিসাবে থাকে, Li+ হিসাবে থাকে, মানে এটা পজিটিভ চার্জ হয়ে যায়। যখন এটা ব্যাটারিটাতে আমরা লিথিয়ামটা ব্যবহার করি তখন সেটা পজিটিভ চার্জ হয়ে ইলেকট্রিকগুলোকে নেয়। সেরকম অ্যালুমিনিয়াম আয়ন, ঠিক আছে, অ্যালুমিনিয়াম আয়ন ব্যাটারি Al+ হিসাবে থাকে, মানে ক্যাটায়ন হিসাবে থাকে, ঠিক আছে। এগুলো আমাদের জানা উচিত। হ্যাঁ, এবার প্রশ্ন হলো, এই আমি পিরিয়ডিক টেবিল খুলে বসলাম কেন, পিরিয়ডিক টেবিল খুলে বসার কারণ হচ্ছে অনেক সময় পিরিয়ডিক টেবিল থেকে প্রশ্ন দেয়। হ্যাঁ, লিথিয়াম এটা পর্যায় সারণীর কত নম্বর পর্যায়ে আছে। তো এখানে দেখছি আমরা 2 নম্বর পর্যায়ে আছে, সরি 2 নম্বর পর্যায়ে আছে। হ্যাঁ, আর অ্যালুমিনিয়ামটা কত নম্বর পর্যায়ে আছে, অ্যালুমিনিয়ামটা হচ্ছে 1 2 3 3 নম্বর পর্যায়ে আছে, ঠিক আছে, 3 নম্বর পর্যায়ে। হ্যাঁ, এবার আমরা ব্যাটারির দিকে যাই। হ্যাঁ, তো প্রশ্ন হচ্ছে কি, লিথিয়াম আয়ন থাকতে অ্যালুমিনিয়াম আয়নের কেন প্রয়োজন হলো। লিথিয়াম আয়ন, এক কথায় লিথিয়াম আয়ন তো আমরা ব্যবহার করছিলাম দিব্যি সুন্দর। হ্যাঁ, লিথিয়াম আয়ন ব্যাটারি যেগুলো ব্যবহার করছিলাম খুব ভালো ব্যাটারি, একদম স্লিম ব্যাটারি, স্লিম এবং যে কোনো ডিভাইসে সাপোর্ট, মানে সহজে ব্যবহার করা যায়। হ্যাঁ, খুব পাতলা ব্যাটারি। তো এই অ্যালুমিনিয়াম ব্যাটারিটাও খুব পাতলা, কিন্তু লিথিয়ামের সমস্যা কি, লিথিয়াম হচ্ছে পরিবেশে খুব কম পাওয়া যায়, এই লিথিয়ামটা পরিবেশে খুব কম পাওয়া যায়, যেখানে পাওয়া যায় সেই ব্যাটারি মানে সেই মানে লিথিয়ামগুলোকে এক্সট্রাক্ট করতে, মানে সেগুলোকে পরিশোধন করতে খুব মানে ব্যয় সাপেক্ষ, হ্যাঁ ব্যয় সাপেক্ষ এবং পরিবেশের পক্ষে খুবই খারাপ। যেমন কিছুদিন আগে আমাদের কাশ্মীরে লিথিয়ামের রিজার্ভ পাওয়া গেছে, ঠিক আছে, এটা যারা কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করে তারা জানবে। হ্যাঁ, তো কাশ্মীরে লিথিয়ামের রিজার্ভ পাওয়া যাওয়ার পরে সেটা এখনো কিন্তু আমরা এক্সট্রাক্ট করতে পারিনি, কিন্তু আমাদের অ্যালুমিনিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে। এই অ্যালুমিনিয়ামে আমাদের সুবিধা আছে। তো এই ব্যাটারিটাতে অ্যালুমিনিয়াম আর জল দিয়ে হয়তো ব্যাটারিটা চলবে। এবার প্রশ্ন হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম নিয়ে আমরা কিছু প্রশ্ন আসি। অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যালুমিনিয়াম উৎপাদনে, হ্যাঁ, প্রথম কোন রাজ্য আছে। হ্যাঁ, প্রথম রাজ্য হচ্ছে ওড়িশা। উড়িষ্যা হচ্ছে প্রথম, ফার্স্ট অ্যালুমিনিয়াম উৎপাদনে
ফার্স্ট। সেকেন্ড হচ্ছে সেকেন্ড কোনটা? সেকেন্ড হচ্ছে ঝাড়খণ্ড। ঠিক আছে, সেকেন্ড ঝাড়খণ্ড। থার্ড কে আছে? থার্ড আছে হচ্ছে ছত্তিশগড়। ছত্তিশগড় হচ্ছে থার্ড। এগুলো মনে রাখতে হবে, কারণ অ্যালুমিনিয়ামের কথা যখন উঠেছে, হ্যাঁ, তখন অ্যালুমিনিয়াম নিয়ে প্রশ্ন এরকম হতেই পারে। ঠিক আছে, তারপরে আমাদের কিছু প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে ভারতের সবচেয়ে কয়লা উৎপাদনকারী রাজ্য কোনটি? বড় কয়লা উৎপাদনকারী রাজ্য কোনটি? হ্যাঁ, এটা হবে এটা কি? এটা হবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের ঝাড়িয়া। এটা হচ্ছে বেশি সবচেয়ে কয়লা উৎপাদন হয়। ঠিক আছে, ঝাড়খণ্ডের ঝাড়িয়া। হ্যাঁ, আমি ফুল ফর্মে লিখছি না, শর্ট ফর্মে লিখছি। ঝাড়খণ্ডের ঝাড়িয়া। ঠিক আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে ভারতের সবচেয়ে বড় বক্সাইট উৎপাদনকারী রাজ্য কোনটি? বক্সাইটও উড়িষ্যা। হুম। তারপরে তিনটে লৌহ আকরিকও উড়িষ্যা, সেম। তারপরে হচ্ছে ম্যাঙ্গানিজ উৎপাদনকারী রাজ্য কোনটি? ম্যাঙ্গানিজ উৎপাদনকারী রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ, এমপি। হুম। ভারতের সবচেয়ে বড় সোনার খনি কোথায় আছে? এটা সবার পারা উচিত। সবাই কেজিএফ সিনেমা নিশ্চয়ই দেখেছো। হুম। কেজিএফ সিনেমাতে ছিল কোলার গোল্ড মাইন। ঠিক আছে, এটা কোথায়? কোলার গোল্ড মাইন, সেটা হচ্ছে কর্ণাটকে। হ্যাঁ, কোথায়? কর্ণাটক। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের সবচেয়ে মিকা উৎপাদনকারী রাজ্য কোনটি? মিকা হচ্ছে এখানে অন্ধ্রপ্রদেশও হতে পারে। হ্যাঁ, না, অন্ধ্রপ্রদেশ না, রাজস্থানও হতে পারে, আবার রাজস্থানও হতে পারে। ঠিক আছে, এই দুটো হবে। হ্যাঁ, দুটোই হবে, যদি যেটা অপশনে থাকবে সেটাই। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে গোয়া শিপইয়ার্ড লিমিটেড ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর কাছে কোন ফার্স্ট পেট্রোল ভেসেল বা এফপিভি হস্তান্তর করেছে? ঠিক আছে, তাহলে এখানে প্রথমে জিনিসটা কি? ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর কাছে। ঠিক আছে, এটা মানে কি? ইন্ডিয়ান কোস্ট গার্ড। হ্যাঁ, ইন্ডিয়ান কোস্ট গার্ড। ঠিক আছে, ইন্ডিয়ান কোস্ট গার্ডের কাছে কি হস্তান্তর করা হয়েছে? ফার্স্ট পেট্রোল ভেসেল, মানে হচ্ছে এফপিভি। হ্যাঁ, এটার নাম কি? এটার নাম হচ্ছে অক্ষর। তো এই এটা কারা বানাচ্ছে? এই অক্ষর যে এফপিভি, সেটা কে বানাচ্ছে? গোয়া শিপইয়ার্ড লিমিটেড বানাচ্ছে। গোয়া শিপইয়ার্ড লিমিটেড বানাচ্ছে। তো এটা হচ্ছে একটা ডিল আছে গোয়া শিপইয়ার্ড লিমিটেডের সঙ্গে, কতগুলো ফার্স্ট পেট্রোল ভেসেল দিবে। এটা হচ্ছে 8টা ফার্স্ট পেট্রোল ভেসেল দেওয়া হবে। সেই 8টা ফার্স্ট পেট্রোল ভেসেলের মধ্যে এটা হচ্ছে সেকেন্ড। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে ফার্স্ট কোনটা? তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের অদম্য। ঠিক আছে, বাংলাতে লেখার চেষ্টা করি, দেখি মাউসে লিখছি তো হবে কি দেখি। তাহলে আশা করি পরবর্তীতে বাংলাতে লিখবো। হুম, অদম্য, হ্যাঁ, হচ্ছে। খুব একটু সমস্যা হচ্ছে, তাও হচ্ছে। ঠিক আছে, তাহলে অদম্য। হ্যাঁ, এবার এর কাজ কি? ফার্স্ট পেট্রোল ভেসেল কেন দেওয়া হলো? কাজ কি? আমাদের কি হবে? কোস্ট গার্ডের কি কাজে লাগবে? তো কাজ হচ্ছে যে আমাদের যে আছে, মানে উপকূল থেকে যে একটা ডিস্টেন্স আছে, মানে যেটাকে বলা হয়, কি বলবো ওটাকে, ভারতের যে কোস্টাল এরিয়া, এক কথায় কোস্টাল এরিয়াটাকে এক কথায় সুরক্ষা দেওয়া, এবং বিভিন্ন ড্রাগ বা অন্যান্য জিনিসপত্র সেই জলপথে আসে, সেই জলপথে মানে সেগুলোকে আটকানো বা সেগুলোর উপর নজরদারি রাখার জন্য এই মানে এফপিভি দেওয়া হয়েছে। এবার এই প্রসঙ্গে আসলো কি? ইন্ডিয়ান কোস্ট গার্ড। আগের দিন আমি ইন্ডিয়ান কোস্ট গার্ড সম্পর্কে কিছু কিছু তথ্য দিয়েছিলাম। তো ইন্ডিয়ান কোস্ট গার্ড কত সালে স্থাপন করা হয়? ইন্ডিয়ান কোস্ট গার্ড হচ্ছে 1900 সরি 1978 সালে। 77 সালে মানে স্থাপন করার কথাবার্তা হয়, কিন্তু সেটা 78 সালে এসে অ্যাক্টের মাধ্যমে এটা প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, তো ইন্ডিয়ান কোস্ট গার্ডের হচ্ছে যে কমিটি, মানে ইন্ডিয়ান কোস্ট গার্ড যে বানানোর আগে একটা কমিটি স্থাপন হয়েছিল, সেই কমিটিটার নাম কি? রুস্তম কমিটি। ঠিক আছে, রুস্তম। ভুলভাল হচ্ছে কেন বারবার? যেখানে সেখানে পেন চলে যাচ্ছে। ঠিক আছে, কমিটিটির নাম হচ্ছে রুস্তম কমিটি। হুম, রুস্তম কমিটি। রুস্তম একটা সিনেমা আছে, আপনারা দেখতে পারেন, সেই রুস্তম, অক্ষয় কুমারের সেই সিনেমা, সেই রুস্তম। এইভাবে মনে রাখবেন, ইন্ডিয়ান কোস্ট গার্ডের যে কমিটি, সেটার নাম হচ্ছে রুস্তম কমিটি। সেটাও সেই একরকম নেভির রিলেটেড সিনেমা। ঠিক আছে,
এবার রুস্তম কমিটি, এবার এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি। হ্যাঁ, হেডকোয়ার্টার দিল্লি, দিল্লি। হুম। আর ইন্ডিয়ান কোস্ট গার্ডের যে চিফ আছে বা হেড আছে তার নাম হচ্ছে পরমেশ, আগের দিন কি বলেছিলাম, পরমেশ শিবামণি বা পরমেশ শিবামণি। এই নামটা ইম্পর্টেন্ট, কারণ কোস্ট গার্ড সম্পর্কে অনেক নিউজ উঠে আসছে, এই কোস্ট গার্ডের চিফের নাম দিতেই পারে। হ্যাঁ, কোনো আশ্চর্যের কিছু নয়, কোস্ট গার্ডের চিফের নাম দিয়ে দিতেই পারে পরমেশ শিবামণি। হুম। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতীয় উপকূল রক্ষা বাহিনী কবে স্থাপিত হয়েছিল? এখনই লিখলাম 1978 সালে। হ্যাঁ। এবার ভারতীয় উপকূল রক্ষী বাহিনী কোন মন্ত্রকের অধীনে কাজ করে? তাহলে এটা হবে ডিফেন্স মিনিস্টারের আন্ডারে। হুম। ডিফেন্স মিনিস্টারের আন্ডারে কাজ করে। প্রধান আর লিখছি না, পি শিবামণি, তো এখানে লিখে দিয়েছি। ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর প্রধান কাজ কি? ও তো মানে উপকূলকে সুরক্ষা দেওয়া, ভারতের উপকূলকে। ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর মূল মন্ত্র কি? মূল মন্ত্র হচ্ছে, কি হবে মূল মন্ত্র? উই প্রোটেক্ট। ঠিক আছে, উই প্রোটেক্ট। প্রোটেক্ট। দেশ কোয়ালাদের ক্ল্যামিডিয়া রোগ থেকে সুরক্ষার জন্য বিশ্বের প্রথম ভ্যাকসিন অনুমোদন করেছে। তো কোয়ালা দেখতে কেমন হয়? কোয়ালা দেখতে এরকম হয়। এটা হচ্ছে, এই প্রাণীটা অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, তো সুতরাং দেশটা হবে অস্ট্রেলিয়া। ঠিক আছে, দেশটা হবে অস্ট্রেলিয়া। তো এই কোয়ালাদের যে একটা রোগ হচ্ছে সেটার নাম হচ্ছে ক্ল্যামিডিয়া। এই রোগের কারণে কি সমস্যা হচ্ছে? এই রোগের কারণে তারা তাদের বিভিন্ন শারীরিক সমস্যা, যেমন তাদের বায়ুপথে সমস্যা হচ্ছে, সেই কারণে অনেক তাদের মানে পাচনতন্ত্রে অনেক সমস্যা হচ্ছে, এবং বিভিন্ন সমস্যা হওয়ার কারণে তাদের পরিমাণ অনেক কমে আসছে। সেই কারণে এই কোয়ালাদেরকে, হ্যাঁ, আইইউসিএন, আইইউসিএন, আইইউসিএন কোন লিস্টে রেখেছে? আইইউসিএন হচ্ছে বিপন্ন লিস্টে রেখেছে, বিপন্ন। ঠিক আছে, বিপন্ন বাংলাতে লিখলাম, বিপন্ন। বিপন্ন মানে হচ্ছে এন্ডেঞ্জার্ড ক্যাটাগরি। আইইউসিএন এর অনেক ক্যাটাগরি আছে, তার মধ্যে একটা এন্ডেঞ্জার্ড ক্যাটাগরির মধ্যে পড়ে। ঠিক আছে। আর আইইউসিএন এর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা থেকে প্রশ্ন আগেও এসছে, হয়তো ভবিষ্যতেও আসতে পারে। সেটা হচ্ছে, আইইউসিএন একটা বই বের করে, সেটার নাম হচ্ছে রেড ডাটা বুক। ঠিক আছে, রেড ডাটা বুক। মাউসের এটাই সমস্যা, রেড ডাটা বুক। হ্যাঁ, এটা পাবলিশ করে এই আইইউসিএন, এটা অনেক সময় প্রশ্নতে আসে। ঠিক আছে। এবার আমরা যখন অস্ট্রেলিয়ার সম্পর্কে মানে অস্ট্রেলিয়ার কথা যখন জানলাম, অস্ট্রেলিয়ার কথা যখন উঠলো, তখন অস্ট্রেলিয়ার সম্পর্কে কিছু আমাদের জানার বিষয় আছে। অস্ট্রেলিয়ার মুদ্রার নাম কি? অস্ট্রেলিয়ার মুদ্রার নাম হচ্ছে ডলার, অস্ট্রেলিয়ান ডলার। ঠিক আছে, হ্যাঁ, বা ডলার। অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী কি? জাতীয় প্রাণী কাঙ্গারু। বাংলাতে লেখা হচ্ছে না, ক্যাঙ্গারু। যাই হোক, বানান ভুল হতে পারে, একটু দেখে নেবেন আপনারা। হ্যাঁ, ক্যাঙ্গারু। যাই হোক, বাংলা বানান একটু দেখে নেবেন। হুম। অস্ট্রেলিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি? অস্ট্রেলিয়ার বৃহত্তম মরুভূমি, অস্ট্রেলিয়াতে 5টা মরুভূমি আছে। আমাদের ভারতে কি আছে? ভারতের মরুভূমি হচ্ছে থর মরুভূমি। ঠিক আছে, কিন্তু অস্ট্রেলিয়াতে 5টা মরুভূমি আছে, কিন্তু 5টার মধ্যে একটা বিখ্যাত আছে, সেটার নাম হচ্ছে গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট। ঠিক আছে, গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট, গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট। আমি পুরোটা লিখলাম না, গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট বা গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বত কোনটি? সর্বোচ্চ পর্বতের নাম কি? অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতের নাম হচ্ছে মাউন্ট ক্যাসিকো। ঠিক আছে, মাউন্ট, হুম, কাশি, সরি, কো। ঠিক আছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে কোন বিখ্যাত প্রাকৃতিক বিস্ময় রয়েছে? কুইন্সল্যান্ড একটা অস্ট্রেলিয়ার বিখ্যাত জায়গা। সেই কুইন্সল্যান্ডের ব্রিসবেন বলে একটা জায়গা হবে, ব্রিসবেন। সেখানে অলিম্পিক হবে 2032-এ। ব্রিসবেন, ব্রিসবেন, ব্রিসবেন। এইখানে কি হবে? ব্রিসবেন।
এখানে অলিম্পিক হবে, অলিম্পিক, অলিম্পিক হবে 2032-এ, ঠিক আছে। হ্যাঁ, 2032-এ অলিম্পিক হবে। এবার হচ্ছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে যে বিখ্যাত প্রাকৃতিক বিস্ময় আছে সেটাকে কি বলা হয়? গ্রেট ব্যারিয়ার রিফ, বা সেই প্রবাল প্রাচীর, সেটাকে বাংলাতে কি বলে? বিখ্যাত সেই প্রবাল প্রাচীরটা, সে যাই হোক, ইংলিশে বলা হয় গ্রেট ব্যারিয়ার রিফ, গ্রেট ব্যারিয়ার রিফ। হুম, ঠিক আছে। অস্ট্রেলিয়ার জাতীয় খেলা কি? সেটা হচ্ছে ক্রিকেট, তাই না? ক্রিকেট ছাড়া আবার কি হতে পারে? ক্রিকেট। তো পরের প্রশ্ন হচ্ছে, পরের প্রশ্ন হচ্ছে 6, আলমাটি বাঁধের উচ্চতা বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত? তো এখানে বাঁধ একটা আছে, বাঁধের ছবিটা যাই হোক ইম্পোর্ট করা হয়নি। হ্যাঁ, আলমাটি বাঁধ, ঠিক আছে। এই বাঁধটা কোথায় অবস্থিত? বাঁধটা অবস্থিত হচ্ছে কর্ণাটকে, কর্ণাটকে। হ্যাঁ, এই বাঁধটার উচ্চতা বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে, মানে বাঁধটার উচ্চতা আরো বাড়ানোর চিন্তা ভাবনা চলছে, ঠিক আছে। তো এই আলমাটি বাঁধটা কোন নদীর তীরে অবস্থিত? ঠিক আছে, এটা প্রশ্ন হতে পারে, আলমাটি বাঁধটা কোন নদীর তীরে অবস্থিত। প্রশ্ন এরকম আসে, বাঁধ মানে মানে সবচেয়ে বৃহত্তম বাঁধ, ক্ষুদ্রতম বাঁধ, হ্যাঁ, বা উচ্চতম বাঁধ, সেরকম বাঁধ নিয়ে অনেক এরকম প্রশ্ন আসে অনেক সময়। তো এখানে যে বাঁধের কথা বলা হচ্ছে আলমাটি বাঁধ, সেই বাঁধের উচ্চতা বৃদ্ধির কথা করার কথা বলা হচ্ছে। এমন ভাবে প্রশ্ন দিয়ে দিল যে কৃষ্ণা নদীর কৃষ্ণা নদীর যে উপর যে বাঁধটা আছে সেই বাঁধের নাম কি, এরকম প্রশ্ন থাকতেই পারে। হ্যাঁ, এরকম প্রশ্ন অনেক সময় দেখা যায়। তো আলমাটি বাঁধের যে নদীর উপরে আছে সেটার নাম হচ্ছে কৃষ্ণা, ঠিক আছে, কৃষ্ণা। এবার কেন উচ্চতা বৃদ্ধি করা হচ্ছে? কারণ কি উচ্চতা বৃদ্ধির কারণ কি? কারণ হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, কৃষ্ণা নদী হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট, ঠিক আছে। এই নদীটা বৃষ্টির জলে পুষ্ট, রেন ওয়াটারে পুষ্ট। এবার বৃষ্টির জলে যখন পুষ্ট হবে তখন বর্ষা বাড়লে জলস্তর বাড়বে, সুতরাং বাঁধও মানে এই বন্যা দেখা দেবে। সেই কারণে একটা প্রজেক্ট নিয়ে আসা হয়েছিল, প্রজেক্টটার নাম হচ্ছে আপার কৃষ্ণা প্রজেক্ট, ঠিক আছে, আপার কৃষ্ণা প্রজেক্ট। এই প্রজেক্টের আন্ডারে এই বাঁধটা তৈরি করা হয়েছে, মানে বাঁধের উচ্চতা বাড়ানোর পরিকল্পনা হচ্ছে, ঠিক আছে। তো কৃষ্ণা নদীর একটা উপনদীর নাম আমরা যদি জানি, কৃষ্ণা নদীর একটা উপনদী, সেটার নাম হচ্ছে তুঙ্গভদ্রা, তুঙ্গভদ্রা। হুম, তুঙ্গভদ্রা, এটা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী, ঠিক আছে, ট্রিবিউটারি। হুম, উপনদী। হুম, উপনদী, ঠিক আছে। তো এই তুঙ্গভদ্রা নদীটার আমরা শুনবো একটা জায়গা আছে তুঙ্গভদ্রার তীরে বলে, একটা মানে বই আছে, গল্প বই আছে। হ্যাঁ, তার মানে ওই যাই হোক, ওখান থেকে আমরা মনে রাখতে পারবো যে কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা। হুম, এবার কিছু ড্যামের কথা উল্লেখ করা আছে, এই ড্যামগুলো কোথায় অবস্থিত সেটা আমাদেরকে জানতে হবে। যেমন ভবানী সাগর ড্যাম, ভবানী সাগর ড্যাম কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। তামিলনাড়ু। তুঙ্গভদ্রা ড্যাম, তুঙ্গভদ্রা ড্যাম তো কর্ণাটকে। হুম, কর্ণাটকে। হুম, এবার হচ্ছে রিহন্দ ড্যাম, এটা কোথায়? ইউপিতেও আছে আবার এমপিতেও আছে। হুম, মাইথন ড্যাম, মাইথন ড্যাম কোথায়? মাইথন ড্যাম হচ্ছে ঝাড়খণ্ড। হ্যাঁ, এটা তো সবারই জানা কথা, মাইথন ড্যাম হচ্ছে ঝাড়খণ্ড। এটা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির আন্ডারে হয়তো মাইথন ড্যামটা তৈরি হয়েছিল, ফারাক্কাটাও তৈরি হয়েছিল। এবার কোয়ানা ড্যাম, কোয়ানা ড্যামটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে মহারাষ্ট্র, এটা হচ্ছে মহারাষ্ট্র। এটা হচ্ছে স্মলেস্ট ড্যাম, ঠিক আছে, সবচেয়ে ছোট ড্যাম এটা, ঠিক আছে, কোয়ানা ড্যাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে ছত্রপতি শিবাজী মহারাজের একটি, সরি শিবাজী বলছি, সম্ভাজি হবে এখানে, সরি সম্ভাজি, শিবাজী লেখা আছে, সম্ভাজি, 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 সম্ভাজি মহারাজের একটি মূর্তিকে কোথায় হচ্ছে পিম্পরিতে মানে এ করা হচ্ছে, মানে তৈরি করা হচ্ছে, ঠিক আছে। এটা কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে কোথায়? মহারাষ্ট্রে অবস্থিত।
ঠিক আছে। তো সম্ভাজি মহারাজের যে স্ট্যাচুটা তৈরি হবে সেটা কি দিয়ে তৈরি হবে? ব্রোঞ্জ দিয়ে তৈরি হবে। হুম, ব্রোঞ্জ দিয়ে তৈরি হবে। স্ট্যাচুটা কত ফুট উঁচু? 180 ফুট উঁচু। হুম, 180 ফুট উঁচু। এবার যে মারাঠা সাম্রাজ্যের দুটো মহান যে হয়েছে, মানে মহান সম্রাট হয়েছে, বা মহান যে রাজা হয়েছেন, সম্রাট ছত্রপতি হ্যাঁ, সম্রাটই বলা হয়। ঠিক আছে। তো মারাঠা সাম্রাজ্যের যে দুজন বিখ্যাত সম্রাট, একটা হচ্ছে ছত্রপতি শিবাজী মহারাজ, যিনি মারাঠার ফাউন্ডার ছিলেন। হ্যাঁ, শিবাজী মহারাজ। হুম, ছত্রপতি শিবাজী মহারাজ। আর সেকেন্ড হচ্ছে সম্ভাজি মহারাজ। সম্ভাজি মহারাজ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। এখানে কিছু আরো অপশন আছে। স্ট্যাচু অফ ইউনিটি এটা কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। গুজরাট। গুজরাটের কোথায়? নর্মদা নদীর তীরে। নর্মদা নদীতে। হুম। তারপরে হচ্ছে পারিতালা আঞ্জনেয় মন্দির, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে বিজয়ওয়াড়া। হুম। তারপরে হচ্ছে তিরুভাল্লুভার মূর্তি কোথায় তৈরি হয়েছে? ইনি ছিলেন একজন তামিল লেখক, হয়তো সম্ভবত তামিল লেখক। তো কোথায়? তামিলনাড়ুতে হয়েছে। তামিলনাড়ুতে। তামিলনাড়ু। তামিলনাড়ুর কোথায়? কন্যাকুমারী। এটা ভুল আছে, থাক, এটা পরে হবে। ঠিক আছে। আর আরেকটা স্ট্যাচুর কথা আমরা যদি বলি, স্ট্যাচু অফ নলেজ। হ্যাঁ, স্ট্যাচু অফ স্ট্যাচু অফ নলেজ কার, মানে স্ট্যাচু? এটা হচ্ছে আম্বেদকর। হুম, আম্বেদকর। আম্বেদকরের স্ট্যাচুটা স্ট্যাচুটা আম্বেদকরজির স্ট্যাচু। তো ঠিক আছে, তারপরেরটা কি? আসামের তিনসুকিয়া জেলায় কোন সম্প্রদায় তপশিলি উপজাতি এসটির মর্যাদা দাবি জানিয়ে অর্থনৈতিক অবরোধ শুরু করেছেন? এটা হচ্ছে মোরান উপজাতি। ঠিক আছে, আমাদের ইম্পর্টেন্ট কি? অবরোধ, যে যেখানে অবরোধ করুক সমস্যা নেই। সমস্যা আমাদের যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে আসামের এই উপজাতিটার নাম হচ্ছে মোরান। প্রশ্ন দিতে পারে কেমন? প্রশ্ন দিতে পারে হচ্ছে মোরান উপজাতিটা কোন রাজ্যের মানে বাসিন্দা কোথায়? তো আসাম আমাদের। ঠিক আছে, এবার এই মোরান উপজাতিটা মানে কিসের জন্য আন্দোলন করছে, সেই আন্দোলনটা আমরা একটু জানবো। তাদেরকে প্রথমে অটোনমাস কাউন্সিল দেওয়া হয়েছিল। ঠিক আছে, অটোনমাস কাউন্সিল দেওয়া হয়েছিল, মানে এক কথায় তারা নিজেদের শাসন নিজেরাই করবে, এরকম ব্যাপার। ঠিক আছে, কাউন্সিল দেওয়া ছিল, কিন্তু তারা তাতে সন্তুষ্ট নয়। এবার তারা চাইছে এসটির মর্যাদা নিতে। ঠিক আছে, এবার এই এসটির মর্যাদা নেওয়ার জন্য যেটা আহ, প্রয়োজন সেটা হচ্ছে তাদেরকে শিডিউল 6-এ ফেলতে হবে। আমাদের কনস্টিটিউশনে কিছু কিছু আছে তপশিলি, যারা এসটির মানে উপজাতির যারা মর্যাদা পায়, যেসব রাজ্য, সেসব রাজ্যগুলোতে মানে আর্টিকেল শিডিউল 6-এর আন্ডারে তারা সেই মর্যাদা পায়। ঠিক আছে, শিডিউল 6-এর আন্ডারে তারা মর্যাদা পায়। হুম। এই অটোনমাস কাউন্সিলে তারা সন্তুষ্ট নয়, তাই তারা এসটির মর্যাদা পাওয়ার জন্য তারা আন্দোলন করছে। এবার আমাদের যেটা পড়ার বিষয় হচ্ছে আসাম। আসাম সম্পর্কে আমরা কিছু জানবো। হুম। আসাম। আসামের ক্যাপিটাল কোথায়? ক্যাপিটাল হচ্ছে দিসপুর। আসামের ক্যাপিটাল গুয়াহাটি থাকে অনেক সময় অপশনে, অনেকে ভুল করে আসে। হ্যাঁ, গুয়াহাটি হচ্ছে আসামের বড় শহর। ঠিক আছে, কিন্তু আসামের ক্যাপিটাল হচ্ছে দিসপুর। হুম, আসামের ক্যাপিটাল হচ্ছে দিসপুর। এবার আসামের সবচেয়ে বড় নদীর নাম কি, বা মেজর রিভার, বা এটা ব্রহ্মপুত্র। ঠিক আছে, ব্রহ্মপুত্র, বি লিখছি আমি। হুম, আমি ফুল ফর্মে লিখছি না। আর একটা যে ব্রহ্মপুত্র, ঠিক আছে, লিখে দিই। হুম। আর আসামে একটা ন্যাশনাল পার্ক আছে, সেই আসামে অনেকগুলো ন্যাশনাল পার্ক আছে, যেমন মানস আছে, কাজিরাঙ্গা আছে। ঠিক আছে, মানস মানস কাজিরাঙ্গা,
কাজিরাঙ্গা, ঠিক আছে, এই ন্যাশনাল পার্কগুলো আছে আসামে। হুম। এবার একটা প্রশ্ন, অনেক পরীক্ষাতেই দেখেছি এর আগে, রেলওয়ের পরীক্ষা বা অন্যান্য যে পরীক্ষাগুলোতে আছে সেগুলোতে দেখেছি আসাম সম্পর্কে একটা খুব মানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। সেটা নাম হচ্ছে আসামে অবস্থিত আছে একটা সবচেয়ে বড় দ্বীপ, ঠিক আছে, যেটাকে আইল্যান্ড বলা হয় ইংলিশে। সেই দ্বীপটা হচ্ছে দ্বীপটা কেমন, দ্বীপটা হচ্ছে নদীর মাঝে অবস্থিত। হ্যাঁ, নদী বদ্বীপ, বদ্বীপ, ঠিক আছে, নদী দ্বীপ। সেই দ্বীপটার নাম হচ্ছে মাজুলি। হুম, মাজুলি এটা হচ্ছে পৃথিবী মানে লার্জেস্ট মানে নদীর যে আইল্যান্ড গুলো হয় সেই আইল্যান্ড, ঠিক আছে, মাজুলি। এবার আসামের আগেকার নাম কি ছিল, আসামের আগেকার নাম ছিল কি, আসামের পূর্বের নাম ছিল কামরূপ। আসামের আগের নাম ছিল কামরূপ, ঠিক আছে। আসামে কি একটা মন্দির, ইম্পর্টেন্ট মন্দির আছে, সেই মন্দিরটার নাম হচ্ছে কামাখ্যা টেম্পলস, অনেক সময় আসে। হুম, কামাখ্যা, সেই কামাখ্যা মন্দিরটা হচ্ছে একটা শক্তিপীঠের মধ্যে পড়ে, ঠিক আছে, একটা শক্তিপীঠের মধ্যে পড়ে, কামাখ্যা মন্দির একটা শক্তিপীঠ। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের ক্লাস শেষের দিকে অবশ্য, পরবর্তী প্রশ্ন হচ্ছে নীরাজ চোপড়া কত নম্বর চেষ্টায় আহ, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল যোগ্যতা অর্জন করেছে, ঠিক আছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ মানে জ্যাভলিন চ্যাম্পিয়নশিপ হয়, সে প্রথম নিক্ষেপেই করেছে। তো নীরাজ চোপড়া হচ্ছে, এখানে আমাদের জানতে হবে নীরাজ চোপড়া সম্পর্কে। হ্যাঁ, নীরাজ চোপড়া হচ্ছে কি করেন, জ্যাভলিন জ্যাভলিন থ্রো করেন। হ্যাঁ, বা বর্ষা বা বল্লম যাই বলি না কেন, ঠিক আছে। জেভলিন, জেভলিন। হ্যাঁ, এবার নীরাজ চোপড়া হচ্ছে গোল্ড মেডেল কবে পান, গোল্ড মেডেল হচ্ছে এই 2023-এ একবার হয়েছিল। হ্যাঁ, সরি, 2023-এ গোল্ড মেডেল পান। সেটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পায়। আর অলিম্পিক, অলিম্পিকে হচ্ছে টোকিও অলিম্পিকে, টোকিও, হ্যাঁ, টোকিও অলিম্পিকে গোল্ড মেডেল, গোল্ড মেডেল। প্যারিস অলিম্পিকে সিলভার, প্যারিস অলিম্পিকে সিলভার, প্যারিস অলিম্পিকে সিলভার। এছাড়াও মানে থাক, এই পর্যন্ত ঠিক আছে, দরকার নেই। হ্যাঁ, এবার পরের প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমাদের শেষ প্রশ্ন। মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকদের জন্য কোন প্রকল্পটি চালু করেন? উত্তর হবে সমশ্রী, ঠিক আছে, সমশ্রী। এই প্রকল্পতে কি বলা আছে, প্রকল্পতে যারা পরিযায়ী শ্রমিক আছে, ঠিক আছে, পরিযায়ী শ্রমিক আছে, যারা বা অন্যান্য রাজ্যে যারা কাজ করছে, হ্যাঁ, তারা যদি রাজ্যে ফিরে আসে তাদেরকে প্রত্যেক মাথা পিছু 5,000 টাকা করে দেওয়া হবে। হ্যাঁ, এবং সেটা যতদিন মানে 1 বছরের মধ্যে তারা নিশ্চয়ই মানে 1 বছর তাদের 5,000 টাকা করে পাবেন 1 বছর। হ্যাঁ, কত বছর পাবেন? 1 ইয়ার পাবেন, 1 ইয়ার পাবেন। এবং তার মধ্যে যতদিন কাজ না জোগাড় হচ্ছে ততদিন পর্যন্ত পাবেন। মানে 1 বছরই মানে শেষ সময়। হুম? তো এই পশ্চিমবঙ্গের যে প্রকল্পগুলো আছে, প্রকল্পগুলো নিয়ে আমরা একটা আলাদা ভিডিও বানাবো। ঠিক আছে? তো আরো কিছু বলার আছে, হ্যাঁ? টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের। হুম? টেলিগ্রাম গ্রুপে আমাদের কুইজ হয়। মানে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো করি, ঠিক আছে? সেই কুইজগুলো আমাদের মানে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর রিলেটেড, মানে আমরা যা ক্লাসগুলো করি সেই ক্লাসের মধ্যে থেকেই আমরা কুইজ মানে নিই ওখানে। সেখানে আপনারা অ্যানসার দিতে পারেন। তো ঠিক আছে, আজকে এখানে, আবার কাল দেখা হচ্ছে।